নমস্কার। নবকলেবরে এনকে ডিজিটাল আপনারা দেখবেন আজকের অনুষ্ঠান অরূপের অগ্নিশেল। আজকের বিষয় এই দেশ এই সময়, এই নিয়ে আজকে আমরা আসব আপনাদের কাছে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনায়। এর মধ্যে থাকবে বর্তমানে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বিরোধী দলের আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে সরকারি পদক্ষেপ এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কি চিন্তার স্তর, এই বিষয়ে আপনাদেরকে খুব শিগগিরই আমরা অবগতির জন্য নিয়ে আসছি অরূপের অগ্নিশেল। দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আজকে অরূপের অগ্নিশেল এই অনুষ্ঠানে আমাদের বিষয় হবে এই দেশ এই সময়। আমি বিগত কয়েকটি এপিসোডেই এই জিনিস করছি। এবারে শিরোনামে পশ্চিমবঙ্গ, তার কারণ আমাদের রাজ্যে নির্বাচন আসন্ন। সেই বিষয়ে সামগ্রিক পর্যালোচনা। আমি আমার আগের এপিসোডেই বিরোধীদের দিশাহীনতার কথা বলেছি। আমি প্রথমেই একটা জিনিস আমার এবং এই চ্যানেলের শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দকে জানাতে চাই যে গতকাল 11ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন ছিল। এই প্রয়াণ দিবস ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। আগস্ট মাসটা আমাদের কাছে, আমরা যারা একটু দেশের ইতিহাস এবং এই সংক্রান্ত খবরাখবর রাখতে পছন্দ করি, আমাদের কাছে আগস্ট মাসটা কিন্তু অত্যন্ত ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। তার কারণ গতকাল 11 তারিখ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস ছিল। এই আগস্টেই একসময় মহাত্মাজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডেকেছিলেন 8 তারিখ এবং 9 তারিখ জুড়ে। আবার এই আগস্টেই 14 তারিখ মধ্যরাতে ইউনিয়ন জ্যাকের নামা এবং ভারতের তেরঙ্গা ভারতের মাটিতে উড্ডীন হওয়া, অর্থাৎ আমাদের স্বাধীনতা, সবই আমরা পেয়েছি এই আগস্টেই। অধুনা দেশের মানচিত্রে বাঙালি নেই, বাংলা নেই, একটি বিশেষ রাজনৈতিক দলের কারণেই নেই। আমি একটি ঘটনার কথা এই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরব, তারপরে বিষয়ে আসব। আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমি একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের নাম করছি আপনাদের সামনে, মিস্টার ডগলাস হোলিনসেট কিংসফোর্ড। ভয়ঙ্কর অত্যাচারী একজন মানুষ ছিলেন এবং বিপ্লবীদের অত্যাচার করতে ওনার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো সেই কারণে আমাদের রাজ্যের বিভিন্ন বিপ্লবীরা একসাথে বা একযোগে বসে একটি সিদ্ধান্ত নেন যে কিংসফোর্ডকে ক্ষমা করা উচিত হবে না এবং কিংসফোর্ডকে মারবার ছক করেন। এবং কিংসফোর্ডকে মারবার ছক করার পরে একটি বই বোমা, তার কারণ আমার আলোচনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন যে কিংসফোর্ড একটা সময় একদা কলকাতা থেকে মুজাফফরপুরে বদলি হন। তো এই বদলির সময় বিপ্লবী বারিন ঘোষ হেমচন্দ্র দাস নামক একজনকে একটি বই বোমা তৈরির আদেশ দেন এবং হেমচন্দ্র দাস সেই বই বোমা তৈরি করে। বই বোমা তৈরি করবার পরে সেটি কিংসফোর্ডের ড্রয়িং রুমে পৌঁছে দেয়া হয় অন্য একজন বিপ্লবীর মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিংসফোর্ড সেই বইটি খুলে দেখেন না। উনি কলকাতা থেকে মুজাফফরপুরে বদলিও হয়ে যান। বইবন্দি হয়েই পড়ে থাকে হেমচন্দ্র দাসের তৈরি করা বই বোমা। তখন বারিন ঘোষ নির্বাচন করলেন প্রফুল্ল চাকি এবং সুশীল সেন, এই দুই তরুণকে, যারা মুজাফফরপুরে গিয়েই সরেজমিন করে আসেন
এবং এসে বিপ্লবী বারিন ঘোষকে জানান যে হ্যাঁ, আমরা কিংস ফোর্টকে হত্যা করব মুজাফফরপুরে গিয়েই। সেই মতো বারিন ঘোষ সিদ্ধান্ত নেন যে এই সুশীল সেন এবং প্রফুল্ল চাকি যাবেন, কিন্তু মুজাফফরপুরের যাত্রার একদিন আগে সুশীল চন্দ্র সেনের পিতা কৈলাস চন্দ্র সেন ভয়ানক অসুস্থ হন এবং সুশীল চন্দ্র সেনকে, কৈলাস চন্দ্র সেনকে দেখতে অধুনা বাংলাদেশে যেতে হয়। একেবারে শেষ মুহূর্তে প্রফুল্ল চাকির সাথে যান এই ক্ষুদিরাম বসু। সেই তারিখটা হচ্ছে 1908 সালের 30শে এপ্রিল, এবং কিংসফোর্টকে সেই বোমা ছোড়েন। এখন এই যে সুশীল সেন চলে গেলেন বাংলাদেশে, এই সুশীল সেন পরিচিত ছিলেন একটাই কারণে, তার কারণ যখন সুশীল সেনের বয়স মাত্র 15, সেই সময় কলিকাতার আদালতে পুলিশ অফিসার ইবি হুইকে তিনি 2-4টি ঘুষি মারেন বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার অপরাধে। তারপরে সেইটা যখন কিংসফোর্টের আদালতে যায়, কিংসফোর্ট বলেন এই ছেলেটি তো নাবালক। তদানীন্তন সময় একটি অ্যাক্ট ছিল, হুইপিং অ্যাক্ট। এই হুইপিং অ্যাক্টে 15 ঘা বেত মেরে সুশীল চন্দ্র সেনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সুশীল চন্দ্র সেনের আঘাত করা সুশীল চন্দ্র সেনকে এই যে 15টা বেতের ঘা বা বেত্রাঘাত, এইটা নিয়ে তৎকালীন বিশিষ্ট লেখক কালী প্রসন্ন কাব্য বিশরদ একটি গান লেখেন, যেটা বিপ্লবীদের মুখে মুখে ফিরত তৎকালীন সময়। আমার যায় যাবে জীবন চলে, আমায় বেত মেরে কি মা ভোলাবে, আমি কি সেই মার ছেলে, আমি কি মার সেই ছেলে। এবারে দেখুন, আমি এতক্ষণ আলোচনা করলাম আপনাদের কাছে বিপ্লবী বারিন ঘোষ, কালীপ্রসন্ন কাব্য বিশরদ, হেমচন্দ্র দাস, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। আচ্ছা, আপনারা এইখানে একটাও এই অমিত মালব্যর বাপ কাকাদের পেয়েছেন বা পেলেন, যারা তৎকালীন সময় ব্রিটিশদের বিরুদ্ধে এই রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিল? সব বাঙালি। এত সোজা হবে না। যেহেতু আমাদের এই চ্যানেলে আমার অগ্রজ যারা আছেন তারা বাংলা ও বাঙালি নিয়ে পরপর অনুষ্ঠান করেছেন এবং করছেন, ভবিষ্যতেও করবেন, সেই কারণে আমি খুব বিশদে যাচ্ছি না। আমি শুধু একটাই কথা, যারা বাংলা ও বাঙালিকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছেন, এই অপচেষ্টার বিরুদ্ধে আমি এই ছোট্ট ঘটনাটি আপনাদেরকে বললাম। এই বিষয় উপসংহারে আসি। পরবর্তীকালে সুশীল সেন ফিরে আসেন বাংলাদেশ থেকে এবং নদিয়ায় 1915 সালে ব্রিটিশদের সঙ্গে একটি যুদ্ধে উনি মারা যান। ওনার মারা যাওয়ার ঘটনাটাও প্রমাণ করে আমাদের কাছে, ইতিহাসে অন্তত যা লেখা আছে, ওনার মারা যাওয়ার ঘটনা প্রমাণ করে যে বাঙালিরা, বিপ্লবীরা কি ধরনের বীর সন্তান ছিলেন। যখন পুলিশের গুলিতে সুশীল চন্দ্র সেনের পায়ে গুলি লাগে, তিনি আহত, তখন তিনি তার অন্যান্য যারা সহযোদ্ধা ছিলেন তাদেরকে বলেন যে এক্ষুনি আমাকে তোমাদের রিভলভারে যে অবশিষ্ট বুলেট আছে তাই দিয়ে মেরে ফেলে তোমরা পালাও। একজনের মৃত্যুবরণ শ্রেয়, তোমরা তো বাঁচবে, তোমাদের মাধ্যমে বেঁচে থাকবে আমার স্বাধীন দেশ দেখবার স্বপ্ন। এর নাম বাঙালি। মিস্টার অমিত মালব্য, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে একটি বার্তা দিতে চাই, একজন মনে প্রাণে বাঙালি হিসেবে এত সোজা হবে না। আমাদের ইতিহাস এত সহজে মুছে ফেলা যাবে না। যাই হোক, এইবারে বিষয়ে আসি। আপনারা স্ক্রিনে একটা দেখছেন, গতকাল দিল্লিতে একটা সাংসদদের ধর্ণা ছিল। সেই ধর্ণায় বিরোধী সাংসদদের, মূলত তারা এই যে এসআইআর চলছে এবং প্রত্যেকবার নির্বাচনের প্রাক্কালে, যে কোনো রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরের নির্বাচনের প্রাক্কালে প্রত্যেকবার দেশের সরকারি দল ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কুৎসিত
বিশ্রী আনপার্লামেন্টারি নাটকগুলো করেন। আজকে আধার চলবে, কালকে ভোটার কার্ড চলবে, পরশু দুটোই চলবে, তরশু দুটোর কোনোটাই চলবে না, এই জাতীয় যে নাটক ওনারা শুরু করেন এবং মানুষকে অকারণে লাইনে দাঁড় করিয়ে রাখেন। সেই কারণে গতকাল দিল্লিতে যে ধর্ণা ছিল, সেই ধর্ণাতে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের একের অধিক সাংসদ এবং মহিলা সাংসদ, মিতালি বাগ, মহুয়া মৈত্র, আপনারা ছবিতে দেখলেন, ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী, তিনি শুশ্রূষা করছেন মিতালি বাগের এবং মিতালি বাগ এখনও হসপিটালাইজড হয়ে রয়েছেন এবং মহুয়া মৈত্র তিনিও আপাতত চিকিৎসাধীন রয়েছেন। প্রশ্নটা ঠিক সেইখানে নয়। প্রশ্নটা আমি আজকে অনুষ্ঠানটা করছি, শুরুটা করেছি বাংলা ও বাঙালি এবং বাংলা ভাষা দিয়ে, তো আমি আপনাদেরকে একটা বিশেষ উপন্যাসের কথা বলছি যেটা লিখে গিয়েছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়, বনফুল, অগ্নিশ্বর এবং অগ্নিশ্বর নিয়ে, বনফুলের এই উপন্যাস নিয়ে তারই সহোদর ভাই অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি টালিগঞ্জের সমধিক পরিচিত ছিলেন ঢুলুবাবু নামে, তিনি অগ্নিশ্বর সিনেমাটি করেন। উত্তম কুমার, মাধবী চট্টোপাধ্যায় এবং আরও আছেন, অনেকে ছিলেন তারা। একটি বিশেষ সিনেমা। তো অগ্নিশ্বরে একটি দৃশ্যের কথা আমার বারংবার মনে পড়ে যাচ্ছে। ডক্টর অগ্নিশ্বর মুখার্জি, উনি গেছেন স্বাস্থ্য দপ্তরের এক বড় কর্তার কাছে, যিনি ছিলেন সাহেব মিস্টার স্কট। মিস্টার স্কট অগ্নিশ্বর মুখার্জিকে বলেন, তুমি জানো আমি তোমার কত ক্ষতি করতে পারি, তার কারণ তুমি যে দপ্তরে কাজ করো আমি তার দণ্ডমুণ্ডের কর্তা। তুমি আমার সঙ্গে এই অভদ্র ব্যবহার করতে পারো না। অগ্নিশ্বর মুখার্জি তখন বলেন যে গতকাল আমার হসপিটালের দুজন আমার সহকর্মী যখন আপনার বাড়িতে আপনার স্ত্রীর পরিচর্যার জন্য যায়, তাদেরকে আপনি যে দূর দূর করে তাড়িয়ে দিলেন, সেটা কি খুব ভদ্রজনোচিত ছিল? আমার এইখানে প্রশ্ন দেশের কেন্দ্রীয় সরকারের কাছে, গতকাল আপনার দিল্লির পুলিশ যে দুর্ঘটনা ঘটালো, অর্থাৎ আমাদের একাধিক মহিলা সাংসদকে শারীরিকভাবে হেনস্থা করে তাদের দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে এবং বিরোধী সাংসদদের আরো অনেক দলের, সেইটা কি খুব ভদ্রজনোচিত হলো? এর জবাব আপনাদেরকে তো দিতে হবে। আমার বক্তব্য, কোনো একটা চ্যানেলে একটা ঘন্টা খানেক তো হয় না। আমাদের সাংসদরা আমাদের রাজ্যের বাসিন্দা, তার সংসদ ক্ষেত্রে বরিষ্ঠ সংখ্যক মানুষ তাকে ভোট দিয়ে তাদের সুখ দুঃখের কথা সংসদে তুলে ধরা, ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান সংসদে তুলে ধরবার জন্য পাঠিয়েছে। তারা তাদের নিজ নিজ সংসদ ক্ষেত্র রিপ্রেজেন্ট করে। আপনাদের যারা সমান্তরাল মিডিয়া আছেন, বৈদ্যুতিন এবং প্রিন্ট মিডিয়া, আপনাদের কি একবার কোনো তাগিদ অনুভব হয় না, তাগিদ অনুভূত হয় না যে এই বিষয়টা নিয়ে একটা ঘন্টা খানেক করি, একটা প্রোগ্রাম করি? চারটি মানুষকে নিয়ে এসে চ্যানেলে রোজ সন্ধ্যাবেলা যে খেউর করছেন, এই সমস্যাটা সমাধান কে করবে? এই যে গতকাল দুর্ঘটনা হয়ে গেল। এইবারে আমি আরেকটি বিষয়ে আসি, যে বিষয়টি ঘটেছিল আমাদের রাজ্যে 1 বছর আগে, অর্থাৎ 2024 9ই আগস্ট। আপনারা আমার আবার একটা পুরাতন বাংলা সিনেমা মানিকবাবুর মনে পড়ে যাচ্ছে। উৎপল দত্ত জিজ্ঞাসা করেছিলেন বিত্তমন্ত্রীকে, রাজকর কি খবর?
আমি আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আরজি কর 1 বছর। আরজি করের সময় আমরা দেখেছি কতবার, অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা, যে ঘটনা রাজ্য প্রশাসনকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করায় এবং এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে বা কতগুলো প্রশ্ন আছে যেটা একজন সাধারণ মানুষ হিসেবে এবং একদম গ্রাসরুট লেভেলের একজন সংবাদকর্মী হিসেবে অধুনা আমার মনকে নাড়া দিচ্ছে। অ্যাজ বিকজ আই এম অলসো এ বোনাফাইড ভোটার অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমিও তো রাজ্যের ভোটার, আমাকেও তো ভোট দিতে হবে। আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠান, আপনাদেরও ভোট দিতে হবে। তাহলে যে চিন্তা আমার, সেই চিন্তা আমি আপনাদের মধ্যে সঞ্চারিত করতে চাইছি অত্যন্ত যুক্তিগ্রাহ্য কারণেই, যে নির্বাচন যেরকম আমার জন্য আসছে রাজ্যে, নির্বাচন আপনাদের জন্যও তো রাজ্যে আসছে। আজকে বারে বারে কেন জানি না আমি আমার অগ্রজ সাংবাদিক এবং এই চ্যানেলের কর্ণধার প্রবীর বাবুর কাছে এই অনুষ্ঠান বা এই এপিসোড করবার পর বকা খাবো কিনা, যদিও ওনার নির্দেশেই আমি কিঞ্চিত শারীরিক অসুস্থতা নিয়েই আজকের অনুষ্ঠানে বসেছি। আমি একটা সিনেমার কথা বলছি, আপনারা অনেকে দেখেছেন, শক্তি। হিন্দিতে দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চন এবং স্মিতা পাটিলকে নিয়ে হয়েছিল। দিলীপ কুমারের ছেলে হয়েছিলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং দিলীপ কুমারের ছেলে অমিতাভ বচ্চন হয়েছিলেন একজন নটোরিয়াস ক্রিমিনাল। ডেপুটি কমিশনার অফ পুলিশ দিলীপ কুমারকে যখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অশোক কুমার বলছেন, অর্থাৎ কিশোর কুমারের দাদা, যে দেখো অশ্বিনী, বিজয় তোমার ছেলে, নিশ্চয়ই তুমি দীর্ঘদিন ধরে অত্যন্ত দায়িত্বের সাথে তোমার কাজ সম্পন্ন করেছো, কিন্তু তোমার ছেলেকে গ্রেপ্তার করতে গিয়ে তোমার যদি কিঞ্চিত অসুবিধা হয়, এই জন্য তুমি কেসটা অন্য কাউকে দিয়ে দাও। তখন দিলীপ কুমার একটি কথা বলেছিলেন যেটা আমার আজ মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আমি তো এই দুটো হাত দিয়ে বহু ক্রিমিনালকে পাকড়াও করেছি, বহু ক্রিমিনালের হাতে হাতকড়া পরিয়েছি, বহু ক্রিমিনালের জীবন শেষ করেছি। স্যার, তারাও তো কারো না কারো ছেলে ছিল। আপনারা একটু পরেই দেখতে পাবেন একজন পুলিশ, গত কয়েকদিন আগে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নবান্ন অভিযান হয়েছে। একজন পুলিশ তার মুখে লাথি মারছেন বিরোধী দলের একজন কর্মী। এখন ওনাকে কর্মী আপনারা বলবেন নাকি মনুষ্য পদরূপী জানোয়ার বলবেন সেটা আমি জানি না, কিন্তু আমি দেখেছি। আমার মনে দিলীপ কুমারের মতো এই প্রশ্নটা এসছে, হবে না একটা ঘন্টাখানেক? উনি কি পুলিশ? ওনার অন্য কোনো জাত নেই? উনি কি মানুষ নয়? ওনার ঘর নেই, ওনার সংসার নেই, ওনার বাড়িতে স্ত্রী পুত্র কন্যা এরা কেউ নেই, ওনার বাবা মা নেই, উনি পুলিশ বলেই ওনার মুখে লাথি মারা যাবে? এটা একটা আন্দোলন হচ্ছে। এমনি তো আন্দোলনটা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমরা খুব কনফিউজড। আরজি করের সঞ্জয় রায়ের বিচার হয়েছে, আরজি করের সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরো কঠোর পদক্ষেপ চেয়েছেন। তিনি ফাঁসির আদেশ বহাল করবার জন্য সম্ভবত পুনরায় কোর্টে গেছেন রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা এখনো দেখছেন সেই পুলিশের প্রতি আন্দোলনকারীদের দুর্বিনীত আচরণ ছবিতে দেখাচ্ছে। তো যাই হোক, সঞ্জয় রায়ের সামহাউ বিচার হয়েছে। জাস্টিস হয়েছে কি জাস্টিস হয়নি, এটা একটা খুব আপেক্ষিক প্রশ্ন, যে আরজি করের পরিপ্রেক্ষিতে জাস্টিস
আমরা যারা সাধারণ মানুষ রাজ্যবাসী পেলাম না, ভয়ঙ্কর আপেক্ষিক প্রশ্ন। তার কারণ আমি যে কোনো মুহূর্তে বলতে পারি জাস্টিস পাইনি। তার কারণ আমার মনে হয়েছে ব্যক্তিগত স্তরে যে সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত ছিল। সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, আমি বলবো জাস্টিস হয়নি। আমার মাননীয় বিকাশ ভট্টাচার্যের মনে হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত না, ওনার যাবজ্জীবন হওয়া উচিত। উনি তাই ফাঁসি রদ করেছেন, ফাঁসি রদের সওয়াল করেছেন। আসছে এই বিশদে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আমার মনে এই যে আরজি করের আন্দোলন, যেটা এখনো জোর করে 2-3টে রাজনৈতিক দল টিকিয়ে রাখবার চেষ্টা করছে, এই নিয়ে কতগুলো সংশ্লিষ্ট প্রশ্ন জেগেছে। দেখুন, রাজ্য প্রশাসন 24 থেকে 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত বা অপরাধীকে ধরেছে, কিন্তু সেটা তো প্রশাসনিক সিদ্ধান্ত। রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে, রাজ্যের একজন সাধারণ ভোটার হিসেবে আমার তো মনে হতেই পারে যে জুনিয়র ডাক্তাররা সেই দিনকে অভয়ার সাথে ডিউটিতে ছিলেন, বাই দ্য ওয়ে লেট মি কন্ট্রাডিক্ট উইথ দিস নেম অভয়া। আমি আরও একটা প্রশ্ন করতে চাই, যেটা ভয়ঙ্কর সংশ্লিষ্ট। অভয়া নামটা তুলে নির্যাতিতা মেয়েটি, মৃতা মেয়েটির নাম ব্যবহার করা হোক না, তখন তাদেরকে নিয়েই তো রাজনীতি করতে নেমেছেন, তার মৃত্যুকে নিয়ে তো বেসাতি করতে নেমেছেন তার মা আর বাবা, যতদূর আমার মনে হচ্ছে অন্তত ব্যক্তিগত স্তরে। তো যাই হোক, যে জুনিয়র ডাক্তাররা সেদিনকে ওই মেয়েটির সাথে একই সাথে আরজি করে ডিউটিরত ছিল, তাদেরকে কেন আতস কাচের নিচে আনা হচ্ছে না? তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করা হোক না। তারা ধেই ধেই করে উদ্ভাবন নৃত্য করতে করতে গত বছরের আগস্ট মাসে 4.5 কোটি টাকা তুলে ফেললেন, সেই টাকাটা দিলেন না কেন অভয়ার পরিবারকে? ওনারা তো দুস্থ বলে শুনেছি, এখন হয়তো আর দুস্থ নয়, শুভেন্দু অধিকারী প্রচুর পয়সা করে দিয়েছেন হয়তো বা, যাই হোক। তো এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অভয়ার মা এবং অভয়ার বাবা, তারা তো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতার সাথে, অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতার সাথে আন্দোলনে সামিল হয়েছেন। তো তার মা এবং বাবার ছবিটা বারবার আবছা করে দিচ্ছে কেন বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম? আর কি ছবিটা ব্লার করে দেওয়ার কোনো প্রয়োজন আছে? ওনারা একটু জনসমক্ষে আসুন না এবার, আর ছবিটা ব্লার করে দেওয়া হচ্ছে কেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার মনে হচ্ছে এটা ঠিক না। হঠাৎ করে শুনলাম যেহেতু এই বিষয়ে এপিসোড করতে হবে, এক প্রকার বাধ্য হয়েই বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম দেখছিলাম, যারা রোজ প্রতিদিন বিভিন্ন রূপ নাটক করে চলছে এবং চলে। যাই হোক, একটা বিশেষ সংবাদ মাধ্যমে দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন যে অভয়ার মা ভয়ঙ্কর অসুস্থ, ওনার মাথায় খুব চোট লেগেছে এবং ওনাকে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হচ্ছে। তো এই অঙ্কটা একদম পাটিগণিতের, কেশব নাগের পাটিগণিতের মতো খুবই সোজা। তার কারণ হচ্ছেন
মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে একজন বিশিষ্ট পশ্চাৎপক্ষ লোক আছেন, ডক্টর কুণাল সরকার। উনি সব জানেন। তো 14 লক্ষ টাকা নিয়ে 1 গ্লাস করে লেবুর রস খাইয়ে কোভিডের চিকিৎসা করেছেন দীর্ঘদিন, আমরা জানি। তো যাই হোক, তো ওইখান থেকে বোধহয় একটা অসুস্থতা সংক্রান্ত কোনো রিপোর্ট বার করবেন। এই অছিলায় ওই পথিমধ্যে যেখানে উনি অসুস্থ হয়ে পড়েছেন সেইখান থেকে মেডিকা যাওয়ার মধ্যে অন্য অনেক অপশন থাকা সত্ত্বেও মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালেই ভর্তি করা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী দেখলাম স্টেটমেন্ট দিচ্ছেন যে উনি ভয়ঙ্কর অসুস্থ, ওনার মাথায় সিটি স্ক্যান হবে, মাথায় ভয়ঙ্কর চোট লেগেছে, কিন্তু উনি কথা বলতে পারছেন, উনি সেন্সে আছেন। মাথায় ভয়ঙ্কর চোট অথচ উনি সেন্সে আছেন। আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী নিজেই বোধহয় সেন্সে নেই। তো এইগুলো তো সব মানুষ শুনছে। তো যাই হোক, তো ওনার একটা এখন আমি ওই শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি এদের মধ্যে না একটা স্ট্রিং অফ রিলেশনশিপ একটা পাচ্ছি। এরা কিন্তু পরস্পর সকলেই কখনো না কখনো কাউকে না কাউকে শুয়ারের বাচ্চা বলছেন। এই কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য পুলিশের এক পদস্থ কর্তাকে, মীনাক্ষী মুখোপাধ্যায় সরকারি দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক তার নামে বলেছেন। আচ্ছা, এইগুলো নিয়ে হবে না একটা অনুষ্ঠান কোনো বৈদ্যুতিন মাধ্যমে? শুধুই এই এনকে ডিজিটাল করবে অনুষ্ঠান? ওনারা মানুষ নয়, শ্রদ্ধেয় কুণাল ঘোষ মানুষ নয়, মিস্টার মনোজ ভার্মা পদস্থ কর্তা পুলিশের, উনি মানুষ নন, ওনার পরিবার পরিজন নেই। এই যে ওনাদেরকে এই জাতীয় গালাগালি দেওয়া হচ্ছে, এইটা কন্ডেম করা হবে না? এটা নিয়ে কিছু বিচার বিভাগ বা আদালত বলে না? যাই হোক, এইবারে আসুন, অত অসুস্থতার নাটক তো হলো। উনি যদি কিঞ্চিত চোট পেয়ে থাকেন, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমরা এই চ্যানেলের পক্ষ থেকে ওনার সার্বিক সুস্থতা কামনা করি। মানসিক শান্তি তো ওনার নেই, উনি কন্যা হারিয়েছেন। ওই পিতা এবং ওই মাতা মানসিক শান্তি নেই, থাকতে পারে না। তারা কি হারিয়েছেন সেটা তারাই বুঝছেন, বা যারা সন্তান হারা হন জীবনের মধ্যপথে এসে তারা বোঝেন। এই নিয়ে তো কোনো প্রশ্নের অবকাশই নেই। কিন্তু আপনারা রাজনীতির বেসাতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন না তো, এটা কিন্তু ভাবতে হবে। আপনাকে জোর করে এইমসে নিয়ে যাওয়ার চেষ্টা হয়নি তো, এটা কিন্তু ভাবতে হবে। আমরা কি করে ভাববো? আপনাদেরকেই ভাবতে হবে। আবার সিপিএম বলছে আমরা অভয় মঞ্চে আছি, ও বাবাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। আবার ওর বাবা বলছে ও তো অভয় মঞ্চ সিপিএম এর সাথে মিলেমিশে আমার মেয়েকে নিয়ে রাজনীতি করছে। আমরা কোনটা বিশ্বাস করব? আমরা তো জানি দুর্ঘটনা ঘটেছে, আমরা আমাদের মানবিক সিদ্ধান্তে আসতে গিয়ে বারে বারে হোঁচট খাচ্ছি তো আপনাদের আচার আচরণের কারণে, বিরোধী দলের আচার আচরণের কারণে। সরকারি দলের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। দুর্ঘটনা ঘটেছে, দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তাকে সাসপেন্ড করা হয়েছে, দ্যাট ইজ সাব জুডিস ইস্যু আন্ডার ট্রায়াল। সঞ্জয় রায় তাকে যাবজ্জীবন করা হয়েছে। তাহলে আপনাদের স্ট্যান্ডটা ক্লিয়ার হচ্ছে না কেন? রাজ্যে তো নির্বাচন আসছে, আমরা তো একটু পরিষ্কার চিত্র পেতে চাইছি। ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ক্লিয়ার হচ্ছে না কেন? কেন শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন সেই মিছিলে বা সেই অভিযানে শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন না? কেন দিলীপ ঘোষ যাচ্ছেন না? কেন সুকান্ত মজুমদার যাচ্ছেন না? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটা জানতে হবে তো। রাস্তায় দাঁড়িয়ে শ্রীলেখা মিত্র একটা কটূক্তি করে ফেললেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, দেখে যা বুঝি আর কি, আচার আচরণে খুব একটা বুঝতে পারি না, কিন্তু এমনি দেখে বায়োলজিক্যালি তো মহিলাই মনে হয়। তো আপনি একটা কটূক্তি করে দিলেন।
আমি অন্তত একজন রাজ্য নাগরিক হিসেবে বুঝতে পারি আপনি ভয়ঙ্কর ফ্রাস্ট্রেটেড। অভিনয় সুবিধা হলো না, রাজনীতিতে সুবিধা হওয়ার কোনো জায়গা নেই। তো আপনি এই ফ্রাস্ট্রেশন থেকে হয়তো কটূক্তি করেছেন, আপনার বিচার কে করবে? আপনি যে অভয়ার বিচার করতে নেমেছেন, অভয়ার বিচার করতে গিয়ে আপনি তো দোষের ভাগী হলেন, আপনার বিচারটা কে করবে সেটা ভেবে দেখেছেন? পুলিশের হেনস্থা, তার দায় কে নেবে? হয় আপনার অভয়া মঞ্চ নেবে, যারা শারীরবৃত্তীয় খেলা খেলছিল আন্দোলন মঞ্চের পেছনে বিরিয়ানি সহযোগে, আর নালে ভারতীয় জনতা পার্টি নেবে। রাজ্যের বিরোধী দলনেতা যিনি অগ্নিমিত্রা পলকে নিয়ে নেমে পড়েছেন রাস্তায়, নেবেটাকে? পুলিশের হেনস্থা, কে দায় নেবে? শুধু পলিটিক্সের প্লেজারটা নেব, পলিটিক্সের পেইনটা নেব না, এটা তো হয় না শ্রীলেখা দেবী। আপনি প্লেজারটা খুঁজছেন, ট্রাই টু অ্যাবজর্ব দ্য পেইন ফার্স্ট অফ অল। প্লেজার রইবে পরে, আসবে পরে। রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার আন্দোলন, ওনার লড়াই আজকের কথা নয়। তখন আপনি স্নো পাউডার মেখে মঞ্চে দাঁড়াতেন। 1984 সাল সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন উনি, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে গিয়েছিলেন প্রতিনিধিত্ব করতে ভারতবর্ষের সংসদে, স্নেহধন্যা হয়েছিলেন রাজীব গান্ধীর। তখন আপনি মেকআপ করে সিনেমা করতেন, মানে সিনেমা করার চেষ্টা করতেন। তো আপনার তো মেকআপের বয়স পেরিয়ে গেছে, এখন চেকআপের বয়স চলে এসছে। এখন এসব কটূক্তি করলে হবে? ডাক্তাররা বিভক্ত, কিছু ডাক্তার মেডিকেলে চলে গেছেন, তারা ফুটেজ কাটছেন, কিছু ডাক্তার অভয় মঞ্চে চলে গেছেন। সিবিআই দায়িত্ব নিয়েছেন, সিবিআই দায়িত্ব নিয়ে অনুসন্ধান করেছেন, তারা সঞ্জয় রায়কে বলেছেন একমাত্র দোষী। সিবিআই এর অফিস সে তো বিধাননগরে। আপনারা সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন না করে চলে যাচ্ছেন কালীঘাটে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সারা জীবন চেঁচাবেন তো? এই চেঁচানোর তো কোনো ব্যাকরণ নেই। মনে পড়ে কোন নগরে একটি ছেলে মারা গিয়েছিল? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে বলছি, জুনিয়র ডাক্তার, আপনাদের উদ্দেশ্যে বলছি। সব আছে না, আশফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দ, ওনার শ্বশুরমশাইয়ের কেস আছে বিধাননগর থানায়। এই চ্যানেলে অনুষ্ঠান হবে, খুব শীঘ্রই হবে। সেই কেস পেপার আমরা পাওয়ার চেষ্টা করছি। তো আপনাদের ওই কোন্নগরে একটি ছেলে মারা গেল, আপনাদের একজন নেতা ডক্টর পুণ্যব্রত গুণ, ওনার গুণটা এবার শুনুন। উনি কি বললেন? ওরকম দুটো একটা ক্যাজুয়ালিটি তো হতে পারে, একটা বড় আন্দোলন করছি আমরা, ওরকম 2-1 মারা যেতে পারে। স্ট্রেঞ্জ। উনি ডাক্তার, উনি মানুষের প্রাণ বাঁচান, তিনি বলছেন ওরকম 2-1 ক্যাজুয়ালিটি হতে পারে। অদ্ভুত ব্যাপার। শুভেন্দুবাবু একা, এই দলটা দেখুন, মাথায় চুল নেই কৌস্তববাবু, ভয়ঙ্কর দুঃখ হয় আমার ওনার জন্য। উনি কি পণ করেছেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি থাকবেন না তখন উনি চুল রাখবেন। এই ছেলেটির জন্য খুব কষ্ট হয়, সারা জীবনে আর ছেলেটি চিরুনি কিনতে পারবে না, কারণ ও তো চুল রাখতেই পারবে না। উনি তো দেখে যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না, এতই ছত্রভঙ্গ। সেইখানে প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে কিংবা বামপন্থীরা একটা রাজনৈতিক দল হিসেবে কতটা মানুষের সঙ্গে সংস্রব রাখছেন, কতটা মানুষের পাশে থাকতে পারছেন, কতটা মানুষের পাশে থেকেছেন। ভোট বা নির্বাচন কিন্তু মানুষ করবে এই জিনিসগুলো দেখে। এই জায়গায় সরকারি দল আপনাদের থেকে অনেক যোজন এগিয়ে আছে। আপনারা এগিয়ে আসুন, আমরা তো সাধারণ মানুষ,
আপনারা এগিয়ে আসুন, আপনারা ইমার্জ করুন। আপনারা যদি এগিয়ে এসে নিজেদের প্রমাণ করতে পারেন, আপনাদের ভোট পেতে অসুবিধা হবে না। কিন্তু পুলিশের ব্যারিকেড ধরে সুয়ারের বাচ্চা করে চেঁচালে তো মানুষ ভোট দেবে না। আর মঞ্চের পেছনে গিয়ে শারীরবৃত্তীয় খেলা খেললেও বামপন্থীদের বলছি মানুষ ভোট দেবে না। মানুষ ভোট দেবে স্বচ্ছতা, মানুষ ভোট দেবে মানুষের পাশে থাকা, মানুষ ভোট দেবে মানুষের কল্যাণে জনমুখী প্রকল্প, মানুষ ভোট দেবে আমাদের সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষটার কাছে রাজ্যের সার্বিক উন্নয়নটা পৌঁছচ্ছে কিনা। এই জায়গায় ৬৭টা প্রকল্প দিয়ে রাজ্যের মানুষকে আগলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই বিকল্পটা কিভাবে আপনারা প্রস্তুত করবেন সেটা ভাবুন। আমরা পরবর্তীতে আবার আসবো এই দেশ এই সময় নিয়ে। আজকে এই পর্যন্তই, নমস্কার।